হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের রাইটিং টাস্ক 1 এর, স্পেশালি আপনারা যদি গ্রাফ বা লাইন গ্রাফ আনসার করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং আপনাদের একটা ভালো স্কোর আনতে খুবই সাহায্য করবে। আমরা অনেকে আছি যে ইংলিশে যে প্রিপোজিশন গুলা, এগুলা কিন্তু মাস্ট লাগে। এখানে আমি যে প্রিপোজিশন গুলা নিছি, যেমন বাই, টু, কম্পেয়ার উইথ, ফ্রম, টু, বিটুইন, এন্ড, উইথ, অ্যারাউন্ড, ওভার, ইন, এন্ড এমং, এগুলা ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কোনো কিছু বাড়া কমা বা সেটা কত পজিশনে আছে, পার্সেন্টেজ বা এই ধরনের জিনিসগুলো আমাদের ডিসকাস করতে অবশ্যই আমাদের এই প্রিপোজিশন গুলা খুবই ইউজ করা লাগে। এখন আমরা যদি এটার ব্যবহার না জানি, তাহলে তো মানে যে কোনো জায়গায় যে কোনোটার ব্যবহার করে ফেলবো। এর ফলে আমাদের কি হবে, আমাদের স্কোর ডাউন হবে, বাড়ার তুলনায় কি হবে, ডাউন হবে। সো অবশ্যই আমাদের প্রত্যেকটার ইউজ, কোন জায়গায় কোন জিনিসটা আসলে ইউজ করা প্রয়োজন, এটা ডেফিনেটলি আমাদের জানা দরকার। তো আমি আর কথা বাড়াবো না, তো চলেন দেখি আমরা কোন জায়গায় কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি। অলরাইট, সো এখানে আমাদের ফার্স্ট ওয়ান হচ্ছে বাই। আমরা এখন যেটার ব্যবহার দেখবো সেটা হচ্ছে বাই এর ব্যবহার দেখবো, ঠিক আছে? তো বাই আমরা কখন ইউজ করি? মনে করেন 2010 সালে, মনে করেন পার্সেন্টেজ ছিল 20%। ওকে, 2010 সালে ছিল 20%, আর মনে করেন 2020 সালে সেই পার্সেন্টেজটা হয়ে গেল মনে করেন 30%। তাইলে এখন যদি আমি বলতে চাই যে 2010 সাল থেকে 2020-এ পার্সেন্টেজটা 10% বৃদ্ধি পাইছে, কারণ এখানে 20 ছিল 2010-এ, আর 2020-এ কি হয়েছে, 2020-এ আমরা দেখতে পাইছি আরো 10% বৃদ্ধি পাইছে, মানে 30 হয়েছে এখন, ঠিক আছে? তো এটা যদি আমরা ইংলিশে লিখতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? তাহলে আমরা বলতে হবে দা পার্সেন্টেজ ইনক্রিজড মানে কি? বৃদ্ধি পাওয়া। দ্য পার্সেন্টেজ ইনক্রিজড বাই কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 10% বৃদ্ধি পাইছে, বাই 10%। The percentage increased by 10% in 2020। মানে 2020 সালে পার্সেন্টেজটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 10% বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তো বাই মানে হলো আমরা কম্পেয়ার বুঝাইতে, মানে আগে ছিল অত পার্সেন্ট, এখন অত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, মানে এই যে পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া বা কমা, ঠিক আছে? তো এটা বুঝাইতে আমরা কি ইউজ করতে পারি? বাই ইউজ করতে পারি। যেমন আরেকটা উদাহরণ আমরা দেখি, মনে করেন যে 2016 সালে পার্সেন্টেজ ছিল মনে করেন 30%, আর সেটা 2020-এ এসে হয়ে গেছে মনে করেন 15%। ওকে, 15%। তো এটাকে যদি আমরা ইংলিশে লিখতে চাই, তাহলে আমাদের কি লিখবো? আমরা লিখবো যে the percentage increased না, কারণ কমছে। আগে ছিল 30%, এখন হলো 15%, তার মানে 15% কি হয়েছে? কমেছে। তার মানে আমরা লিখবো যে the percentage decreased by 15%। ওকে, সো এখানে আমরা বাই এর মাধ্যমে কি বুঝালাম? বাই এর মধ্যে কত পার্সেন্টেজ বাড়ছে বা কত পার্সেন্টেজ কমছে, এটা কিন্তু আমরা এই বাই এর মাধ্যমে ইউজ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাই জিনিসটা আমরা কখন ইউজ করে থাকি। ওকে, সো চলেন আমরা এখন নেক্সট যে ইয়েটা আছে
প্রিপোজিশন, সেটা হচ্ছে টু। টু কখন ইউজ করব? টু আমরা ইউজ করব, মনে করেন যে একটা পার্সেন্টেজ আগে ছিল এত, এখন এত পার্সেন্ট হইছে, ঠিক আছে, মানে কত পার্সেন্টে গিয়ে ঠিকছে সেটাই হচ্ছে আমরা টু দিয়ে ইউজ করব। মনে করেন আগের উদাহরণটাই দিই। মনে করেন 2020-এ ছিল 30%, আর মনে করেন 2024-এ এটা হয়েছিল মনে করেন 40%, ঠিক আছে। তো মনে করেন 2020-এর কথা আপনি লিখে ফেলছেন, এখন 2024-এর কথা লিখবেন, ঠিক আছে। তো বলবেন দ্য পার্সেন্টেজ increased to 40, increased to 40% in 2024। তার মানে কি? তার মানে আগে যত ছিল তার থেকে এখন যে যততে গেছে, তো সেটা বোঝাতে আমরা ইউজ করব টু, ওইটার আগে। কারণ 2020-এর কথা মনে করেন আমরা ওই আগের সেন্টেন্সে লিখে ফেলছি, তো এখন আমরা 2024-এর কথা লিখবো, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ টু 40% ইন 2024। ওকে, তার মানে পার্সেন্টেজটা ইনক্রিজ পাইছে, ইনক্রিজ হয়ে কত হয়েছে এখন? 40%। তো ইনক্রিজড টু মানে 40% হয়েছে এখন। তো তার মানে আমরা বুঝাইতেও পারি বা বলতে পারি যে কোনো কিছু বৃদ্ধি হয়ে এখন কততে আছে এবং ডিক্রিজ হয়ে কততে আছে, সেটা বুঝাতে আমরা কি ইউজ করতে পারি? টু ইউজ করতে পারি ওইটার আগে, ঠিক আছে। বা মনে করেন পার্সেন্টেজ মনে করেন এখন মনে করেন আরো কমছে, আমি এখানে 30 আছে, এখানে মনে করেন এখানে 10%। সেম জিনিসটাই আপনি লিখতে পারেন the percentage dropped মানে কি? কমা, that percentage dropped to কত পার্সেন্ট আছে এখন? 10%, drop to 10%, drop to 10% কত সালে? 2024। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন জিনিস এখন কততে বাড়ছে বা কমছে, মানে ইনক্রিজের পরে, ডিক্রিজের পরে, ড্রপের পরে, এগুলোর পরে আমরা টু দিয়ে ওই পার্সেন্টেজটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা টু কখন ইউজ করতে পারি। ওকে, আমরা এখন দেখবো যে আমরা এই নেক্সট যে প্রিপোজিশনটা আছে, যেমন কম্পেয়ার টু, কম্পেয়ার উইথ। সো এগুলো আমরা সাধারণত তুলনা বোঝাতে ইউজ করে থাকি। সো চলেন আমরা এটার ব্যবহার দেখি, এটা আমরা কখন ব্যবহার করতে পারি। মনে করেন এখানে এখানে আছে যে মনে করেন 2020-এ আছে, 2020-এ ছিল পার্সেন্টেজ 30, আর সেটা মনে করেন 2025-এ এসে সেটা হয়ে গেছে 50%, ঠিক আছে। মনে করেন এখন আপনি ওই যে 2020-এর যে 30% সেটা লিখে ফেলছেন, এখন আপনি 2025-এর কথা লিখবেন, 50% যেটা হয়েছে আর কি। তো আপনি লিখতে পারেন the percentage বানানটা মধ্যে হয় নাই। ওকে, the percentage increased compare
আচ্ছা আমরা লিখতে পারি ইনক্রিজড বাই, এই যে আগেরটা নিয়ম কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, এই যে আগে যে বাইয়ের নিয়মটা আপনাদের শিখাইছিলাম, আগে ছিল 30 এবং এখন আছে 50, তার মানে 20% বৃদ্ধি পাইছে। তাইলে ইনক্রিজ বাই 20%, পার্সেন্টেজ হ্যাজ ইনক্রিজ বাই 20%। এখন আমরা ইউজ করব কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার মানে এখানে 2020 কথা বুঝাইতেছে, ঠিক আছে। মনে করেন 2020 আর 2025 দেওয়া, ঠিক আছে। তার মানে 2020 ছিল 30 আর 2025 কি হয়েছে 50 হয়েছে। সো আমরা লিখতে পারি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ বাই 20%, কারণ আগে ছিল 30 এখন হয়েছে 50, তার মানে 20% বৃদ্ধি পাইছে। কম্পেয়ার টু মানে কি, তুলনায়, কোনটার তুলনায় বৃদ্ধি পাইছে, কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার মানে 2020 তুলনায় এখনের যে ইয়ারটা মানে 2025 সেটাতে 20% বৃদ্ধি পাইছে। কম্পেয়ার টু মানে তুলনা বুঝাতে আমরা এই কম্পেয়ার টু প্রিপোজিশন ফ্রেজটা ইউজ করতে পারি। আর এখানে বাই কেন ইউজ হয়েছে, কারণ 20% বৃদ্ধি পাইছে। কোনো পার্সেন্ট বৃদ্ধি হওয়া ক্ষমা যত পার্সেন্ট হয় সেটার আগে আমরা বাই ইউজ করি। এটা তো আমরা প্রথমের যে ইয়েটা প্রিপোজিশনটা সেটাতে আপনাদের মানে আলোচনা করছিলাম। তো আশা করি আপনারা কম্পেয়ার উইথ কিভাবে ইউজ করবেন সেটা বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাব নেক্সট যে প্রিপোজিশন, ওইটা আমরা কখন ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে ফ্রম টু ওকে। সো চলেন আমরা এইটার ব্যবহার শিখে ফেলি। ওকে, মনে করেন কোন জিনিস এত পার্সেন্ট থেকে এত পার্সেন্টে বৃদ্ধি পাইছে, এখন আপনারা সেটা লিখতে চান, ঠিক আছে। মনে করেন পার্সেন্টেজটা ছিল 20%, আর এখন সেটা পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে সেটা বৃদ্ধি পাইছে 40%, ঠিক আছে। তখন এই জিনিসটা মনে করেন আপনারা লিখতে চান, তো আপনারা লিখতে পারেন যে the proportion increased from বলতে আগে যত ছিল সেটা, আগে কত ছিল 20, সো আমরা লিখবো from 20% টু, এখন কত আছে এর টুর পরে আমরা এখন একটা লিখবো, ঠিক আছে। এখন আছে কত, এখন আছে 40%, ঠিক আছে। তো আমরা লিখবো যে 40%, মানে প্রপোর্শনটা ইনক্রিজ হয়েছে কত থেকে কত পর্যন্ত, 20% থেকে 40% পর্যন্ত সেটা বৃদ্ধি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ওই যে ফ্রম মানে আগে যেটা ছিল ফ্রম 20%, আর টুর পরে লিখবো এখন যেটা আছে সেই পার্সেন্টেজটা, মানে যত বৃদ্ধি পাইছে ফ্রম 20% টু 40%, মানে আগে ছিল 20% এখন হচ্ছে 40%। তো আশা করি আপনারা ফ্রম এর পর কি লিখবেন, এরপর টুর পর কি লিখবেন, এইভাবে এটার নিয়মটা আপনারা বুঝতে পারছেন ফ্রম টু কখন আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। ওকে, সো চলেন আমরা নেক্সট ওয়ান দেখি। নেক্সট ওয়ানটা হচ্ছে আমাদের বিটুইন এন্ড ড্যাশ। ওকে, আমরা অনেক সময় দেখি যে দুইটা সাল দেওয়া থাকে, দুইটা সালের কথা উল্লেখ থাকে, সেইটা আমরা কিভাবে লিখতে পারি। অনেক সময় এই জিনিসটা কিন্তু আমাদের ইন্ট্রোডাকশনে লেখা লাগে। সো চলেন আমরা দেখি এটা কিভাবে ইউজ করা যায়। মনে করেন দ্য গ্রাফ shows the percentage, আমরা কিন্তু এইভাবে ইন্ট্রোডাকশন লিখি, ঠিক আছে। দ্য গ্রাফ শোজ, ইলাস্ট্রেটস, রিফ্লেক্টস, এগুলা কিন্তু লিখে থাকি। সো দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ অফ people
লিভিং লন্ডন সিটি বিটুইন কি বিটুইন মনে করেন 2020 সাল এবং 2024 সালের মাঝামাঝি সময়টার একটা গ্রাফ দিতেছে, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি বিটুইন 2020 and 2024, ঠিক আছে। তার মানে এটাই বুঝাইতেছে যে গ্রাফটা কি শো করতেছে, পার্সেন্টেজ অফ পিপল লিভিং লন্ডন, মানে লন্ডনে যে মানুষের যে বসবাস করতেছে সেটার পার্সেন্টেজ ওই গ্রাফটা শো করতেছে, ঠিক আছে। আর সেটা কি বিটুইন মানে কি মধ্যে 2020 এবং 2024 মধ্যে। তো তার মধ্যে 2021 থাকতে পারে, 22 থাকতে পারে, 23 থাকতে পারে। সো এই যে একটা রেঞ্জ কত থেকে কত বা কতর মধ্যে, তো কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা কি ইউজ করতে পারি বিটুইন, এবং তারপরে অবশ্যই আমরা কি ইউজ করবো, এন্ড ইউজ করবো, বিটুইন 2020 and 2024, ঠিক আছে। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। বিটুইন এর পর ডেফিনেটলি আপনারা যে সালটা বসান ওই সালটার পরে এন্ড বসাবেন, তারপর অন্য সালটা বসাবেন, বা আরো বিভিন্ন ক্ষেত্রে বিটুইন এবং এন্ড ইউজ করতে পারেন, ঠিক আছে। বা মনে করেন আরেকটা জিনিস আমি দেখাই, মনে করেন ডায়াগ্রাম, অনেক সময় ডায়াগ্রাম আছে, the diagram shows the difference between London and আমেরিকা, মানে লন্ডন এবং আমেরিকার মধ্যে যে ডিফারেন্সটা এইটাই ডায়াগ্রামটা শো করতেছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমরা দুইটির মধ্যে যে ডিফারেন্সটা সেটা বুঝাতে আমরা কি ইউজ করছি বিটুইন ইউজ করছি, এবং তারপরে যে দুইটা ওইটার মাঝখানে একটা কি ইউজ করা লাগবে, এন্ড ইউজ করা লাগবে, ঠিক আছে। বিটুইন ইউজ করার পরেই যে দুইটা জিনিস নিয়ে আমরা লিখবো ওই জিনিসটার মাঝখানে আমাদের এন্ড ইউজ করা লাগবে, ঠিক আছে। তো আশা করি আপনারা কিভাবে বিটুইন এবং এন্ড এভাবে ইউজ করা লাগে সেটা বুঝতে পারছেন। তো চলুন আমরা নেক্সট যে প্রিপোজিশনের ইউজ আছে সেটা হচ্ছে এট, which is really pivotal, মানে ইম্পর্টেন্ট, ওকে। সো চলেন আমরা দেখি এই এটটা কিভাবে আমরা ইউজ করতে পারি। অনেক সময় আমরা ইউজ করতে চাই যে এটা এত পার্সেন্টে আছে, এটা বাড়ছেও না কমছেও না, জাস্ট খালি আমরা বুঝাইতে চাই যে এটা এত পার্সেন্টে আছে, ঠিক আছে। তো আমরা বলতে পারি the car percentage stands at 30%, তার মানে কি কার পার্সেন্টেজ, মনে করেন এখানে আমি কার লিখলাম, কার পার্সেন্টেজ স্ট্যান্ডস এট 30%, মানে কারের পার্সেন্টেজটা কত 30% আছে। এখানে কিন্তু বাড়াও বুঝাইতেছি না, কমাও বুঝাইতেছি না, কম্পেয়ারও বুঝাইতেছি না, জাস্ট খালি বুঝাইতে চাইতেছি যে এটা 30% আছে। তো সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডস এট 30%, স্টুড এট 30%, সো এইভাবে, বা রিমেইন্ড 30%, মনে করেন এটার কোনো চেঞ্জ নেই। মনে করেন একটা জিনিস 2020 ছিল 40%, এখনো 40%, তো সেই ক্ষেত্রে আপনি কি লিখতে পারেন, সেই ক্ষেত্রে লিখতে পারেন the percentage of car parking remained the same at 130%, মানে পার্সেন্টেজটা কি হইতেছে, এইটুকু স্পেলিংটা ভুল হয়ে গেছে, ওকে।
the percentage of car parking remained the same at 30%, মানে এটা 30% আছে, এটা বাড়াও না কমাও না, জাস্ট আমরা বুঝাইতে চাইতেছি যে এটা 30%। এই ধরনের সিচুয়েশন আমরা কি ইউজ করতে পারি, ওইটার আগে ওই পার্সেন্টেজ আগে আমরা ইউজ করবো এট। ঠিক আছে, স্টেটটা বুঝাইতেই আমরা এট ইউজ করবো, আশা করি বুঝাইতে পারছি। নেক্সট ওয়ান ইজ উইথ। ওকে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। চলেন আমরা দেখি উইথ আমরা কিভাবে ইউজ করতে পারি। মনে করেন আমরা লিখলাম যে ইন 2020 the number of visitors increased. The number of visitors, okay, number of visitor increased, okay, তো increased এখন মনে করেন আমি বুঝাইতে চাইতেছি যে এটা কত পার্সেন্টে আছে। আমরা কিন্তু এখানে টু ইউজ করতে পারি, আবার এখানে উইথও ইউজ করা যায়। ইনক্রিজ বলে একটা ফর্মা দিব, ইনক্রিজ উইথ 20 people. ঠিক আছে, the number of visitor increased with 20 people, মানে তার পার্সেন্টেজটা কত আছে, তার পার্সেন্টেজটা অবশ্যই বৃদ্ধি পাইছে। নাম্বার অফ ভিজিটর কি হয়েছে, বৃদ্ধি পাইছে, এবং সেটা এখন কত আছে, সেটা আছে 20 জন পিপলের, মানে 20 জন মানুষ আছে। মনে করেন আগে হয়তো ছিল 10 জন মানুষ, এখন সেটা আছে 20 জন। ঠিক আছে, আবার অনেক সময় আমরা দেখি যে এইরকম থাকে, the proportion has the most attraction with 3,000 people. ঠিক আছে, মানে এই প্রপোর্শনের সব থেকে বেশি পরিমাণ অ্যাট্রাকশন আছে, এবং সেটা কতজন মানুষ নিয়ে, 3,000 মানুষ নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি উইথ 3,000 পিপল। ঠিক আছে, মানে কতজন আছে না আছে সেটা বুঝাতে আমরা ওইটার সাথে আমরা উইথ দিয়ে ওই প্রপোর্শনটা লিখে দিতে পারি। ওকে, সো আশা করি উইথ এর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। অলরাইট, আমরা এখন নেক্সট এর জিনিসটা দেখবো। নেক্সট হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ডটা আমরা কখন ইউজ করবো? অ্যারাউন্ডটা আমরা তখন ইউজ করব, মনে করেন যখন আমরা কোনো কিছু প্রায় বুঝাইতে চাই, প্রায় মানে অ্যাকুরেট না, কাছাকাছি, তখন কিন্তু আমরা ইউজ করতে পারি অ্যারাউন্ড। ওকে, মনে করেন আমরা বলতে পারি দা পার্সেন্টেজ increased around 30%. ওকে, প্রায় 30% বৃদ্ধি পাইছে। তো এখানে আমরা যদি বাই ইউজ করতাম, বাইও কিন্তু ইউজ করা যায়, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ বাই 30%, তখন কিন্তু এটা মানে আমরা শিওর হয়ে যাব। ঠিক আছে, মনে করেন আপনি শিওর না, প্রায় 30%, ঠিক আছে, কাছাকাছি, তখন সেই ক্ষেত্রে প্রায় বুঝাতে আপনি ইউজ করতে পারেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজড অ্যারাউন্ড 30%। মনে করেন আগে ছিল 20, আর এখন মনে করেন হয়ে গেছে 51।
তো এখন কিন্তু প্রায় 31% বৃদ্ধি পাইছে। তো আপনি বলতে পারেন 31 কিন্তু 30-এর কাছাকাছি। তো আপনি বলতে পারেন যে দ্য পার্সেন্টেজ ইনক্রিজড অ্যারাউন্ড 30%, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু 30% না, এক্স্যাক্টলি হবে 31%। তো সেটাকেই যদি আপনি বাই দিয়ে লিখতে চান, আপনি কিন্তু বাই ইউজ করতে পারেন যে দ্য পার্সেন্টেজ ইনক্রিজড বাই 31%, তখন কিন্তু এটা মানে একবারে একুরেট হয়ে যাবে। আর যদি মনে করেন আপনি 30% দিয়ে লিখতে চান, তাইলে আপনার লেখা লাগবে অ্যারাউন্ড, কারণ এটা তো এক্সাক্ট না, এক্সাক্টটা হচ্ছে 31, এক্সাক্ট হলে আমরা বাই ইউজ করব। ওকে, অলরাইট। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যারাউন্ড কখন ইউজ হয়। নেক্সট ওয়ান ইজ ওভার। ওকে, তো ওভার কিন্তু মোস্ট ইউজড একটা প্রিপোজিশন। ওভার বিভিন্ন ক্ষেত্রে ইউজ হতে পারে। সো ফার্স্ট ওয়ান চলো আমরা দেখি। মনে করেন the population increased over 30%। মনে করেন পপুলেশনটা 30%-এর থেকে বেশি বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা লিখতে পারেন, কোনো কিছু বেশি বোঝাতে আমরা ওভার ইউজ করতে পারি ওইটার আগে। তাহলে দ্য পপুলেশন ইনক্রিজড ওভার 30%, মানে 30%-এর থেকে বেশি পপুলেশন কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, তার আগে ওভার ইউজ করতে পারি। আর এক্স্যাক্টলি 30% ইউজ করতে চাইলে ঠিক আগের মতো বাই ইউজ করা লাগবে। দ্য পপুলেশন ইনক্রিজ বাই কি ইউজ করা লাগবে, 30%। আর যদি মনে করতে চান যে 30%-এর বেশি ইয়ে হয়েছে, ইনক্রিজ হয়েছে, তাহলে ইউজ করতে পারেন ওভার 30%। তো আশা করি বুঝতে পারছি। এখন আরেকটা ব্যবহার দেখাবো ওভারের। the number of visitors increased over 30 years of periods। ওকে, তো এখানে কি বলছি যে দ্য নাম্বার অফ ভিজিটর্স, মানে ভিজিটর্স এর যে নাম্বারটা সেটা কি হয়েছে, ইনক্রিজড ওভার 30 ইয়ার্স অফ পিরিয়ড। মনে করেন এখানে একটা পিরিয়ড আছে, পিরিয়ডটা মনে করেন 2020, মনে করেন গ্রাফের মধ্যে দেওয়া আছে 2020 থেকে 2050। তো এখানে টোটাল কয় বছর, 2020 আর 2050, তাহলে টোটাল 30 বছর। তো 30 বছর যে একটা পিরিয়ড, মনে করেন 2020 থেকে শুরু হয়েছিল এটার বৃদ্ধি হওয়া, এবং 2050 পর্যন্ত সেটা কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা সেটাকে লিখতে পারি দ্য নাম্বার অফ ভিজিটর্স ইনক্রিজড ওভার 30 ইয়ার্স অফ পিরিয়ডস। মানে 30 বছরের যে একটা সময় বা সময় ধরে, ওভার মানে ধরে বোঝাতে, ওভার 30 ইয়ার্স অফ পিরিয়ড মানে 30 বছর ধরে, 30 বছর ধরে কি হয়েছে, দ্য ভিজিটর্স ইনক্রিজড। আর এই সময়টাকে বোঝাতে আমরা ওভার অফ পিরিয়ড বুঝাইতেছি, ঠিক আছে? ওভার 30 ইয়ার্স অফ পিরিয়ড, ঠিক আছে? তো আশা করি আপনারা ওভার কোনো কিছু অত বছর ধরে, ঠিক আছে, এই ধরনের বোঝাতে আমরা কি ইউজ করতে পারি, ওইটার আগে, ওই ইয়ারের আগে আমরা ওভার ইউজ করতে পারি। সো ওভারের আমরা দুইটা ইউজ দেখলাম। তো এখন আমরা শিখবো ইনের ব্যবহার খুবই ইজি। চলেন আমরা দেখি। কোন সালের আগে, ডেফিনেটলি কোন সালের আগে, যেমন 2020-এ এটার পার্সেন্টেজ এত ছিল, তাইলে দ্য পার্সেন্টেজ increased in 2020। সো সালের আগে আমরা অবশ্যই কি ইউজ করব, ইন ইউজ করব। বিভিন্ন বড় বড় লোকেশনের আগে
বড় বড় টাউন বা মনে করেন দেশ, এগুলোর আগে আমরা ইউজ করব। আশা করি আপনারা এটা জানেন। এবং অনেক সময় আমরা দেখি বিভিন্ন জিনিস মেজার করা হয়, যেমন কোনো কোনো জিনিস গ্রাফের মধ্যে বিশেষ করে দেখবেন আহ বিভিন্ন জিনিস মেজার করা হয় মিলিয়নে, অনেক সময় আহ ট্রিলিয়নে, অনেক সময় দেখা যায় বিভিন্ন ভাবে ওইটা মেজার করা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন দা পপুলেশন। আমি একটা এক্সাম্পল দিই, the population sorry the graph illustrates the population in London. ওকে, তো মনে করেন এটা থাকলো the graph illustrates the population of London। এরপরে আপনারা একটা কমা দিয়ে মনে করেন এই যে পপুলেশনটা তারা কিভাবে মাপছে, তারা মিলিয়নে মাপছে, এইখানের মধ্যে মিলিয়ন দেওয়া। তাইলে আপনারা লিখতে পারেন মেজার্ড ইন মিলিয়ন। ঠিক আছে, মেজার্ড ইন মিলিয়ন। সো কোনো কিছু কিভাবে মাপা হয়েছে, ঠিক আছে, সেটা বোঝাতে আমরা কি ইউজ করতে পারি, ওইটার আগে ইন বসাতে পারি। যেমন দ্য গ্রাফ ইলুস্ট্রেটস দ্য পপুলেশন ইন লন্ডন ইন, মনে করেন পপুলেশন ইন লন্ডন মনে করেন বিটুইন 2020 and 2025। তারপর আপনারা এইভাবে কমা দিয়ে লিখতে পারেন মেজার্ড ইন মিলিয়ন, মানে ওইটা মিলিয়নে মেজার করা হয়েছে। ঠিক আছে, বা মাপা হয়েছে। তো এইভাবে কিসে মাপা হয়েছে না হয়েছে সেটা বোঝাতে আপনারা কি ইউজ করতে পারেন, ওইটার আগে একটা ইন বসাতে পারেন। আশা করি সেটা বুঝতে পারছেন। অলরাইট, সো নেক্সট ওয়ান, দ্য লাস্ট ওয়ান। সো লাস্ট ওয়ানটা কি, এমং। এমং আমরা কখন ইউজ করি? এমং আমরা ইউজ করে থাকি যখন দুই বা ততোধিক জিনিস থাকে, সেটার মধ্যে বোঝাতে আমরা এমং ইউজ করতে পারি। ওকে, মনে করেন দ্য ভাইরাস স্প্রেড, the virus spread among 3 different countries। মানে ভাইরাসটা স্প্রেড হয়েছে কোন কোন দেশে, মানে তিনটা ভিন্ন দেশে। মানে কি, দুই থেকে বেশি হলেই আমরা কি ইউজ করব, এমং ইউজ করবো ওইগুলোর আগে। ঠিক আছে, দুই থেকে বেশি যে কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা কি ইউজ করবো, এমং ইউজ করবো। তো সেটাই হচ্ছে আসলে এমং এর ব্যবহার। আর যদি দুইটার মধ্যে হয় তাহলে তো আমরা বিটুইন ইউজ করব এবং এন্ড ইউজ করবো সাথে। আর যদি একটা হয় তাহলে তো এগুলোর প্রয়োজন নাই। তো এটাই সাধারণত এমং এর ব্যবহার। মানে দুই থেকে বেশি যে কোনো কিছুর মধ্যে আমরা যদি কোনো কিছু করতে চাই, বা মনে করেন কোনো কিছু ডিভাইড করা বা কোনো জিনিস, যে কোনো কিছু, সেটাই আমরা কি ইউজ করবো, এমং ইউজ করবো। তো এই ছিল আসলে এখন পর্যন্ত যে এগুলো প্রিপোজিশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যেই আমরা আনসার করে থাকি, মোস্ট আনসার গুলা। আর বাকি প্রিপোজিশনের প্রয়োজন নাই। এগুলা যদি আপনারা ইউজ করতে পারেন তাইলে কিন্তু আপনার গ্রাফ বার বা আরো যেগুলো আছে সবগুলাতে কিন্তু এগুলা ইউজ করা যায়। রাইটিং টাস্ক 2 তে অনেক সময় এগুলার ব্যবহার আছে বা আমরা ইউজ করতে পারি। তো এটা ইউজ করলে ডেফিনেটলি মনে করেন গ্রাফে বা লাইন গ্রাফ বা যেগুলো আছে ওগুলোতে যদি আপনারা এগুলো সঠিকভাবে ইউজ করতে পারেন, আপনাদের স্কোর কিন্তু ডেফিনেটলি বুস্ট হবে। 6.57 এগুলা ইউজ করলে সঠিকভাবে যদি আপনারা প্রশ্নের সাথে রিলেটেড আনসার দিতে পারেন
ডেফিনেটলি আপনাদের স্কোর 6.57 এগুলা অটোমেটিকই চলে আসবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কখন আসলে কোন প্রিপারেশনটা ইউজ করা উচিত। So if you find this video helpful, then definitely like to this video and subscribe to my channel. And আপনারা কোন ভিডিও, কোনটার উপরে, কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। রাইটিং টাস্ক 1, কিভাবে ব্যান্ড 7-8 লেভেলের রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 লেখা লাগে, বা কোন কোন ওয়ার্ড ইউজ করা লাগবে, স্ট্র্যাটেজি, এভরিথিং আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ।